চৌধুরী বাড়ির বড় ছেলে হয়ে কিনা আমাকে একটা হাঁটু সমান মেয়ের সাথে বিয়ে করিয়ে দিবে বাবা? অর্ণব, তুমি মেয়েটার পরিস্থিতি বোঝার চেষ্টা করো। অর্ণ মাশফিক চৌধুরীর কথা শুনে চিৎকার করে শোধই। বাবা, তোমার যখন এতই দরদ তাহলে আমার ছোট কোনো ভাইয়ের সাথে বিয়ে দিতে, আমার সাথেই কেন? মাশফিক চৌধুরী শান্ত কণ্ঠে বললেন। প্রেম বাড়িতে নেই, আর তার ছোট দুটোর বিয়ের বয়স হয়নি, সেটা তুমি ফলো করে জানো। বাবার কথা শুনে অর্ণর খুব হাসি পেল। মানে নিজের ছেলেদের বয়স হয়নি বলে বিয়ে দিচ্ছে না, অন্যদিকে একটা বাচ্চা মেয়েকে দ্বিগুণ বয়সী ছেলের সাথে বিয়ে দিয়ে বসে আছে। অর্ণ বাবার সাথে কথা না বাড়িয়ে রেগে ঘর থেকে বেরিয়ে গেল। মাশফিক চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বিছানায় গিয়ে বসলেন। বড় ছেলের জীবনটা তিনি নিজের হাতে নষ্ট করেছেন। বিয়েটা দিয়ে কি তিনি খুব বড় ভুল করে ফেললেন? গত পরশু ষোড়শী কন্যা কায়নাত সুবাহা নামে একটি মেয়ের সাথে অর্ণ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বাবার ইমোশনাল ব্ল্যাকমেলে হাঁটুর বয়সী একটা মেয়েকে নিজের অর্ধাঙ্গিনী ভাবতেও অর্ণ নারাজ। তার থেকে বড় কথা, মেয়েটা এখনো খুব ছোট, আর এই মেয়ের সাথে কিনা তার বিয়ে হয়েছে। 20 থেকে 22-এর মধ্যে হলে কোনো সমস্যাই ছিল না, কিন্তু এই মেয়েকে দেখে মানুষ বলবে বাচ্চা মেয়ে। যদিও অর্ণর দেখে বয়স বোঝা যায় না, তবুও নিজের কাছেই কেমন কেমন লাগে। এই মেয়ের সাথে সংসার করবে কি করে? মেয়েটাই বা কি করে মেনে নিবে নিজের বয়সের দ্বিগুণ বয়সী এক পুরুষকে? চৌধুরী বাড়ি দুপুরের খাবারের আয়োজন চলছে। আজ বাড়িতে সকলে উপস্থিত। মাশফিক চৌধুরী 4 পুত্র আজ অনেক দিন পর একসাথে হয়েছে। প্রেমের হসপিটালেই সময় কেটে যায়। অন্যদিকে অর্ণ বিদেশ থেকে ফিরেছে আজ মাসখানেক হতে চলো। আর বাকি দুভাই, একজন ভার্সিটি নিয়ে ব্যস্ত, আরেকজন গান নিয়ে ব্যস্ত। মাশফিক চৌধুরীর বেশ সুনাম আছে ঢাকায়। ব্যবসা বাণিজ্য নিয়েই তার পরিচিতি। বর্তমানে তিনি এবং অর্ণই এই ব্যবসা দেখভাল করছেন। বেহেরুজ বেগম ঠান্ডা কণ্ঠে অর্ণকে উদ্দেশ্য করে বললেন, বিয়ে হয়েছে আর বউকে রেখে খেতে এসেছো? কায়নাত কোথায়? প্রেম অবাক হলো মায়ের কথায়। অর্ণর বিয়ে হয়েছে আর সেটা সে জানেই না। তার ব্রেকআপ হয়ে যাওয়া গার্লফ্রেন্ডের শোকে বাঁচছে না, অন্যদিকে বড় ভাইকে বিয়ে করিয়ে দিয়েছে। প্রেম খাওয়া দাওয়া থামিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, ভাইয়া বিয়ে করেছে? কবে, কখন, কাকে? আমাকে কেন বলনি তোমরা? অর্ণ রেগে বলল, বিয়ে বউ মাই ফুট! বউ বউ করে আমার মাথা খাচ্ছ কেন তোমরা? বিয়ে করার কথা ছিল, করেছি, এখন ওকে নিয়ে তোমরা সংসার করো। বেহেরুজ বেগম রেগে বললেন, মুখের ভাষা সংযত করো অর্ণ, ভুলে যেও না কার সামনে বসে তুমি কথা বলছো। মায়ের কথায় খানিক দমে গেল অর্ণ। প্রেম নাক মুখ কুঁচকে বসে আছে। গার্লফ্রেন্ডের বিরহে আর ভালো লাগছে না। সে খাওয়া দাওয়া বাদ দিয়ে মাশফিক চৌধুরীকে উদ্দেশ্য করে শুধায়, বাবা, আমার বিয়ে কবে হবে? সবাই বিস্মিত চোখে তাকালো প্রেমের দিকে। শুধু বেহেরুজ বেগম বিরক্ত ভরা চোখে তাকালেন ছেলের বদন পানে। মাশফিক চৌধুরী অবাক হয়ে বললেন, কি বললে? বলেছি আমাকে বিয়ে করাবে কবে। তুমি কি এখন বিয়ে করতে চাইছো? তাহলে কি মশকরা করছি তোমার সাথে? মাশফিক চৌধুরী বললেন, মাত্র তোমার ভাইয়ের বিয়ে হলো, আর ও কয়েকটা দিন যেতে দাও, তোমাকেও বিয়ে করাবো। আমি এখনই বিয়ে করব। বেহেরুজ বেগম বিরক্ত হয়ে বললেন, চুপচাপ খাও বেহায়া ছেলে। মা, বেহেরুজ বেগম ধমক দিয়ে বললেন, মস্করা করছো তুমি? বলেছি না বিয়ে দিব, তাহলে এত পাগল হচ্ছ কেন? কয়েকদিন আগে মেয়ে দেখতে গেলাম, তখনই বা মানা করেছিলে কেন? প্রেম শুধাই। আমি কি বলেছি আমি নির্দোষ? তখন আমার আবেগ কাজ করেছে, বিবেক না। বেহরুজ বেগম নাক মুখ কুচকে রইলেন বিরক্ত হয়ে। 4টা ছেলে হয়েছে, তার মধ্যে 3টাই হয়েছে বেহায়া। প্রেম মায়ের উত্তর না পেয়ে বলল, আবার কবে মেয়ে দেখবে আম্মু? বেহেরুজ বেগম ধমক দিয়ে বললেন, আমার চোখের সামনে থেকে বিদায় হও বিয়াদব ছেলে। মস্করা পেয়েছো সব কিছু? মায়ের কথা শুনে প্রেম মুখ বাঁকালো। বুড়ো হয়ে যাচ্ছে অথচ বিয়ে হচ্ছে না, এটা কি অসম্মানের ব্যাপার নয়?
পরে কি কেউ তার মেয়েকে আমার কাছে বিয়ে দেবে? বুড়ো বুড়ো বলে শুধু খোঁটা মারবে। এই জীবন যন্ত্রণা আর ভাল লাগে না। আকাশ জুড়ে পাখিদের মেলা আজ। আলতারাঙা আকাশখানার সাথে শীতল ঠান্ডা বাতাস। ধরণী জুড়ে মির্জাবাড়ির ছাদে দাঁড়িয়ে আছে সুরঞ্জনা ও মুনিয়া। আজ 2 দিন হয়ে গেল কায়নাত বাড়ি নেই। বিয়ে করে চলে গেছে স্বামীর বাড়ি। বড্ড মনে পড়ছে কায়নাতের খিলখিল করা সেই হাসি, সারাদিনে সেই ঝগড়া আর মারামারি। এইটুকু মেয়ের গায়ে কত বড় কলঙ্ক লাগলো এই মির্জা বংশ। ভাবতেও ঘৃণা লাগছে সুরঞ্জনার। বাবা বলেছেন আগামীকাল কায়নাত আসবে তার শ্বশুরবাড়ির মানুষজন নিয়ে। চৌধুরী সাহেবের সাথে তার কথা হয়েছে। ঝিঝি পোকাগুলো শব্দ করে অতিষ্ঠ করে ফেলেছে কায়নাতকে। সন্ধ্যা হতেই মেয়েটা একটু বারান্দায় বসেছিল শীতল ঠান্ডা পরিবেশ উপভোগ করার জন্য, কিন্তু এই ঝিঝি পোকাদের জ্বালাই বোধহয় তাও সম্ভব না। কায়নাত বিরক্ত হয়ে বারান্দা থেকে ঘরে ফিরে এলো। নিশা বিছানায় বসে বসে ফোনে কিছু একটা করছিল। কায়নাত শাড়ির আঁচল টেনে পুরো শরীরে পেঁচিয়ে নিশার নিকট এগিয়ে এলো। নিশা ফোন থেকে দৃষ্টি সরিয়ে কায়নাতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, দাঁড়িয়ে আছো কেন? বসো। কায়নাত বসলো, তারপরে একটু অস্বস্তি নিয়ে বলল, আপু আমার তো আগামী পরশু এসএসসির রেজাল্ট বের হবে, তাই একটু টেনশন হচ্ছে। নিশা মুচকি হেসে শুধোয়, টেনশন করে কিছুই হবে না, বুঝলে? তুমি বরং আল্লাহর কাছে দোয়া করো যেন ভালোই ভালোই পাসটা চলে আসে, কেমন? কায়নাত মাথা নাড়িয়ে বলল, জি। কিছু মনে করো না, আমি একটু কাজ করছি, পরে আড্ডা দিব, কেমন? নিশা মৃদু হেসে আবার কাজে লেগে পড়ল। কায়নাত কিছুক্ষণ বসে থেকে ঘর থেকে বেরিয়ে এলো। 3 তলা বাড়ি হলেও ডুপ্লেক্স সিস্টেমে বাড়িটা বানানো হয়েছে। বিশাল বড় জায়গা নিয়ে এই চৌধুরী বাড়ি নির্মাণ করা হয়েছে। এই বাড়ির 4 ভাইয়ের ঘর 3 তলায়, আর এক একজনের রুম বিশাল বড় বড়। নিশা, নুসরাত ও বেহিরুজ মাশফিক চৌধুরীর কামরা 2 তলায়। বর্তমানে কায়নাত নিশার ঘরেই থাকছে। লাট সাহেব বিয়েটা মানেননি কি না? কায়নাত বিড়বিড় করে কিছু কটু কথা বলল অর্ণবকে। যেমন গম্ভীর লোক ঠিক তেমন তার ব্যবহার। বিয়ে হয়েছে আজ 2 দিন, অথচ এখন অবধি লোকটা একটু ভালো করে কথাই বলেন তার সাথে। কায়নাত নিজের কপাল চাপড়ে বলল, তোর কপালে সুখ নাই রে কায়নাত, সুখ নাই। ড্রয়িং রুমে বেহরুজ বেগম নুসরাতের সাথে কথা বলছিলেন। কায়নাত গুটি গুটি পায়ে এগিয়ে গেল সেদিকে। বেহরুজ বেগম কায়নাতকে দেখে হাসলেন না, তবে নরম কণ্ঠে বললেন, এখানে এসে বসো। কায়নাত গিয়ে বসলো নরম সোফায়। শাড়ির আঁচলখানা টেনে টেনে মাথা ঝেঁকে মিনমিন করে বলল, আমার একটা কথা বলার ছিল। বেহরুজ বেগম গম্ভীর চোখে মেয়েটাকে পরখ করলেন। নম্র ভদ্র মেয়েটা, এখন অবধি চোখ তুলে কথা বলতে দেখেননি তিনি। বলো। কায়নাত আমতা আমতা করে বলল, আসলে আম্মু, মানে আমার কিছু দরকারি জিনিস লাগতো। ঠিক আছে, কালকে নিয়ে যাব নাকি আজকেই লাগবে? কাল হলেও সমস্যা নেই। আচ্ছা, নাস্তা পাঠিয়েছিলাম ঘরে, খেয়েছিলে? জি আম্মু। বেহরুজ বেগম তাকিয়ে রইলেন মেয়েটার দিকে। ছোট থেকে কতই না কষ্ট করে বড় হয়েছে মেয়েটা, তবুও মুখ ফুটে কখনো কাউকে কিছু বলেনি। বেহরুজ বেগমের মায়া হয় মেয়েটার দিকে তাকালে। এমন নিষ্পাপ ফুটফুটে ফুলের মতো মেয়েটার জীবন এত কঠিন কেন? কেন এত দুঃখ? তিনি দীর্ঘশ্বাস ফেলেন। মেয়েটার সাথে অন্যায় করেছেন তারা। পবিত্র জীবনে কলঙ্ক লাগিয়ে দিয়েছেন তারই গর্ভের সন্তান। কী বা করার ছিল তার? ছেলেটা যে বড্ড এলোমেলো স্বভাবের, ছন্ন ছাড়ার টাইপ। দেখা যাক সামনে কি হয়। প্রেম বাড়ি ফিরল রাত 9টা নাগাদ। এলোমেলো রুস্কো খুস্কো চুল, ক্লান্ত মাখা মুখশ্রী নিয়ে সদর দরজা পেরিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। কায়নাত, নুসরাত ও বেহরুজ বেগম বসে বসে টুকটাক কথা বলছিলেন। প্রেম উপস্থিত হতেই বেহরুজ বেগম ভ্রু ভাঁজ করে বললেন, কি হয়েছে তোমার? প্রেম মায়ের নিকট এগিয়ে এসে বলল, হসপিটালে অনেক চাপ মা। রেস্ট নাও, কফি বানিয়ে দিব? প্রেম নাক মুখ কুচকে ঠাস করে সোফায় বসে পড়ল। কায়নাত ডেব ডেব করে তাকিয়ে আছে প্রেমের দিকে। প্রেম আর অর্ণর চেহারায় অনেক মিল।
প্রথমবার যে কেউ দেখলে বলবে দুইজন জমজ। নুসরাত কখন যে সবার আড়ালে নিজের ঘরে চলে গেছে কে জানি। প্রেম সামনে শাড়ি পরিহিত অল্প বয়সী এক মেয়েকে দেখে ভ্রু কুচকে বলল। আপনি? বেহরুজ বেগম বললেন, তোমার ভাবি, অর্ণর বউ, কায়নাত শুভা। প্রেম সোজা হয়ে ভদ্র ছেলের মতো বসলো, তারপর লম্বা করে সালাম দিয়ে বলল, কি দিয়ে নেলো রে ভাই, নিজের হাঁটুর বয়সী মেয়েকে এখন আমার বড় ভাইয়ের বউ বানাতে হবে? ঠিক বয়সে বিয়ে করলে আপনার সমান আমার একটা মেয়ে থাকতো ভাবি। ভদ্রভাবে কথা বলো প্রেম। মাত্র সপ্তাহখানেক বাড়ি ছিলাম না, তাতেই সব বদলে গেল। বলেই হন হন করে উপরে চলে গেল। কায়নাত আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে। এই দামড়া লোকটা তাহলে তার দেওর হয়? বেহরুজ বেগম কায়নাতকে বললেন, কিছু মনে করো না ওর কথায়। শোনো, অর্ণর আসতে একটু লেট হবে। আমার শরীরটা ভালো লাগছে না বুঝলে। ও আসলে কষ্ট করে একটু খাবার এগিয়ে দিও। কায়নাত মাথা নাড়িয়ে বলল। জি আম্মু। অর্ণ বাহিরে থেকে ফিরল রাত 11টার দিকে। কায়নাত গুটি মেরে সোফায় বসে আছে পা উঠিয়ে, ঘুম ঘুম ভাব চোখে। রাতে সবাই খেয়ে যে যার রুমে চলে গিয়েছে, এখন শুধু প্রেম বাকি আছে। কায়নাত না খেয়ে থাকতে পারে না, তাছাড়া বেহরুজ বেগম খেয়ে নিতে বলেছিলেন, তাই আর মানা করেনি কায়নাত। কলিং বেল বাজতেই কায়নাত দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। অর্ণ ক্লান্ত চোখে সামনে তাকাতেই দেখতে পেল তার সদ্য বিয়ে করা পিচ্চি বউ। কায়নাত আঁচল টেনে মাথায় দিয়ে সাইডে গিয়ে দাঁড়ালো। অর্ণ কপালে ভাঁজ ফেলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, এত রাতে তুমি জেগে আছো কেন? কায়নাত বাড়ির দরজা আটকে দিয়ে বলল। আপনার জন্য অপেক্ষা করছিলাম। অর্ণ অদ্ভুত চোখে তাকালো মেয়েটার দিকে। মেয়েটা মিনমিন করে বলল, মানে আসলে আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। অর্ণ তিরিক্ষি মেজাজে ধমকে শুধোয়। বউগিরি করতে বলেছে কে? হ্যাঁ, কায়নাত চমকে উঠল ভয়ে, চোখ তুলে তাকানোর সাহস পেল না মেয়েটা, মাথা নিচু করে রাখলো। অর্ণ আবার ধমক দিয়ে বলল, আর এমন শাড়ি গয়না পরে বউ সেজে থাকার মানে কি? নেক্সট টাইম যেন এসব না দেখি, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। বলেই হন হন করে প্রস্থান করলো। কায়নাতের গাল বেয়ে গড়িয়ে পড়লো দুফোঁটা জল। এই ছিল কপালে? আজীবন তো দুঃখের বোঝায় বয়ে এলো মেয়েটা, শেষে কিনা শ্বশুরবাড়ি এসেও সেই একই দুঃখ। এই বিয়ের পেছনে তার দোষটা কোথায়? তারও তো ইচ্ছের বিরুদ্ধে নিজে থেকে দ্বিগুণ বয়সী এক পুরুষের সাথে বিয়ে বসতে হয়েছে। সে যখন সব মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে, তাহলে অর্ণ কেন পারছে না? আলোয় সজ্জিত হয়েছে রঙিন পৃথিবী। ভোর সকালে পাখিরা নিজেদের আপন সুরে গান গাইছে। খালি মাঠঘাটে কাশফুলে নিজেদের সৌন্দর্য মেলে ধরেছে পরিবেশ। পাখিরা, নরম মাতাল করা বাতাসেরা আর মিষ্টি রোদের রশ্মিরা বোধহয় কায়নাতের কানে কানে সে বলে যাচ্ছে, আজ তোর দিন ভালো কাটবে কায়নাত। এই মাতাল করা পরিবেশ দিয়ে শুরু হবে তোর নতুন দিন। কায়নাত ভেবেই মুচকে হাসলো। আড়মোড় ভেঙে বিছানা থেকে নেমে পুরো ঘর আগে পরিষ্কার করে ফেলল। জানালার সাদা পর্দাগুলো সাইড করে বারান্দার দরজা খুলে দিতেই মিষ্টি বাতাস ছুঁয়ে দিল কায়নাতের পুরো সর্বাঙ্গ। মুচকি হাসলো সে। গতকালকে রাতের কথা মনে হতেই ভীষণ বিরক্ত বোধ করলো কায়নাত। জল্লাদ লোক কোথাকার, একটু হেসে কথা বলে কি জীবন ঝুলে যাবে? কবুল বলার সময় কি মনে ছিল না এই পিচি মেয়েকে নিজের বউ বলে মানতে হবে? সকাল সকাল লোকটার কথা মনে পড়তেই মেজাজ বিগড়ে গেল তার। চৌধুরী বাড়ির বাগানে এই স্নিগ্ধ সকালে মাশফিক চৌধুরী ও অর্ণ বসে আছে কালো মুখ করে। বেহরুজ বেগম সকাল সকাল কটু কথা শুনিয়েছেন দুই বাপ বেটাকে। বাপের লাইনেই গিয়েছে অর্ণ চৌধুরী, বাপকা রিয়েল চামচা। মাশফিক চৌধুরী গম্ভীর স্বরে কণ্ঠে তেজ মিশিয়ে সুধান, যা বলছো ভেবেচিন্তে বলছো তো? অর্ণ গম্ভীর মুখমণ্ডল স্বাভাবিক করে শুধোই, বাবা আমি সামনের মাসেই কানাডা ব্যাক করব। বেশ, যেতে চাইছো যাও, তবে বিয়ে করা বউকে সাথে করে নিয়ে যাও। ইম্পসিবল বাবা, তুমি খুব ভালো করে জানো এটা কখনো সম্ভব নয়। মাশফিক চৌধুরী রেগে গেলেন এই পর্যায়ে। বিয়ে কি তোমার বিয়ে কি কোনো ছেলে খেলা মনে হচ্ছে তোমার কাছে?
ভুলে যেও না, কায়নাত এখন তোমার দায়িত্ব। অর্ণ হাতের কফিটে টি টেবিলে নামিয়ে রেখে শান্ত কণ্ঠে শুধায়। আমি ওকে ডিভোর্স দিব বাবা। তুমি কি মস্করা করছো সকাল সকাল? আই এম সিরিয়াস বাবা। ভুলে গেছো ওকে তোমার সাথে বিয়ে দিয়েছি কেন? অর্ণ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, বাড়ির দিকে এগিয়ে গিয়ে আবার পিছু ফিরে বলল। তাহলে ওকে তোমার মেয়ে বানিয়ে রেখে দাও, যেমনটা নিশা নুসরাতকে রেখেছো। বিকেল গড়াতেই সন্ধ্যা টাইমে বেহরুজ বেগম ও কায়নাতকে শপিং মলে নামিয়ে দিয়ে অর্ণ মাহারাবের বাসায় এলো। অর্ণ আসতেই মেহেরাবের মা ভালো মন্দ জিজ্ঞেস করে ড্রয়িং রুমে বসতে দিলেন। মেহেরাব ঘর থেকে বেরিয়ে অর্ণের পাশে বসে শুধোই। আমি এত তাড়াতাড়ি ব্যাক করতে চাই না। অর্ণ সোফায় গায়ে এলিয়ে দিয়ে শুধোই। ছুটি তো আছে আরো 5 মাস, তোকে কি আমার সাথে যেতে বলেছি? মেহেরাব নাক মুখ কুচকে ফেলল, বিরক্ত হয়ে বলল। 6 বছর পর বিটিতে এসেছিস, ছুটি যেহেতু আসেই, তাহলে এত তাড়াতাড়ি যাওয়ার দরকার কি? আমার এসব নাটক আর ভাল লাগছে না। মেয়েটা খুব ছোট অর্ণ, বোঝার চেষ্টা কর। এটুকু বয়সে তুই কি ডিভোর্স দিতে চাচ্ছিস? তুই একবারও ভেবেছিস ওর ফিউচার এটা কতখানি ইফেক্ট পড়তে পারে? অর্ণ কিছুক্ষণ নিশ্চুপ রইল, মিনিট খানিক পেরোতেই বলল। আমি ডিভোর্স দিয়েই দেশ ছাড়বো। এসব এক্সট্রা ঝামেলা কাঁধে ঝুলিয়ে রাখতে পারবো না আমি। পরশুর জন্য এমন করছিস তাই না? থেমে আবার বলল। কায়নাত মেয়েটার মুখ দেখলে ভীষণ মায়া হয়। অর্ণ চোখ বন্ধ করে রইল। কায়নাতের ব্যাপারে কথা আগাতে তার বিরক্ত লাগছে। সে যদি কায়নাতের সামনে গিয়ে 2-4টে কথা শুনিয়ে দিতে পারত তাহলে ভালো লাগতো। এই পিচি মেয়েকে শেষে তার বউ হতে হলো। একদম বাচ্চা বাচ্চা মেয়েটা, গোলুমুলু অবয়ব, বাচ্চা বাচ্চা চাহনি, স্বভাবগুলো বাচ্চাদের মতো। মির্জা বাড়ি যাওয়ার পর দেখেছিল কায়নাত বোনদের নিয়ে বাচ্চাদের সাথে কপাল চোক্কা খেলছিল। বিরক্তিতে মাথা ধরে এলো অর্ণর। মেয়েটা মাথা নষ্ট করে রেখেছে পুরো, না নিজে মুক্তি নিচ্ছে আর না তাকে মুক্তি দিচ্ছে। মেহেরাব নিজের ঘর থেকে একটা টি শার্ট পরে এলো। অর্ণকে নিয়ে বাড়ি থেকে বের হতেই কল এলো স্বার্থ ও শেহরের। অর্ণ আর নিজের গাড়ি নিল না, মেহেরাবের বাড়িতে গাড়ি রেখে ওর বাইকে উঠে পড়ল। এখন সত্যি বন্ধুদের সঙ্গ প্রয়োজন। মার্কেট থেকে সোজা বাড়ি ফিরেছেন বেহরুজ বেগম কায়নাতকে নিয়ে। অনেকটা সময় নিয়ে কায়নাতের জন্য তিনি প্রয়োজনীয় কিছু জিনিস এবং পরিধানের জন্য সালোয়ার কামিজ, শাড়ি এবং কয়েক জোড়া জুতো কিনে এনেছেন। এত কিছু কায়নাত নিতে চায়নি। বেহরুজ ধমক দিয়ে বলেছেন সে যা করছে তাতে যেন করতে দেওয়া হয়। শাশুড়ির গম্ভীর আশ্ব দেখে মেয়েটার এমনিতেই ভয় হয়, তার মধ্যে আবার ঝাড়ি খেয়ে চুপ হয়ে গিয়েছিল সে। চৌধুরী বাড়ি ফিরতেই দেখতে পেল বাড়ি ভর্তি মেহমান উপস্থিত হয়েছে। বেহরুজ বেগমের মা, ভাইয়ের বউ, ভাইয়ের 2 মেয়ে এবং অর্ণ দাদা এসেছেন। বেহরুজ বেগম ভীষণ অবাক হলেন একসাথে 2 পরিবারের মানুষকে উপস্থিত দেখে, তাও আবার কেউ না জানিয়ে আসেনি। তিনি ব্যস্ত হয়ে পা বাড়ালেন ড্রয়িং রুমে, যেখানে উপস্থিত ওনার মা, শ্বশুর এবং ভাইয়ের বউ। তিনি কাছে এসেই ব্যস্ত হয়ে বললেন। আপনারা কখন এসেছেন মা? আমাকে কেন বলেননি আপনারা আজ এই বাড়ি আসবেন? বেলি বেগম মেয়েকে ব্যস্ত হতে দেখে বললেন। ব্যস্ত হচ্ছিস কেন তুই? বাড়ি কি খুব বেশি দূরে? মন চাইলো তাই ছুটে এলাম। বেহরুজ বেগম শ্বশুরের হাস্যোজ্জ্বল বদন পানে তাকিয়ে বললেন। বাবা, আম্মাকে কেন নিয়ে এলেন না? আজগর চৌধুরী গাল ভরে হাসলেন। তিনি খুলনায় থাকেন বিশাল পরিবার নিয়ে। শুধু মেজো ছেলেটাই পরিবার ছেড়ে ঢাকায় নিজের বাসস্থান বানিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন। কায়তানকে দেখতে এসেছি মেজো বৌমা। কায়নাত পেছনেই দাঁড়িয়েছিল। দাদুর কথা শুনেই শাশুড়ির পেছন থেকে সামনে এসে সালাম দিল। ভদ্রলোক সালামের উত্তর দিয়ে বললেন। শ্বশুরবাড়ি সবাই ভালো বুনু? কায়নাত বদনে মুচকি হাসি টেনে শুধুই। সবাই খুব ভালো দাদা।
তিনি কাছে ডাকলেন কায়নাতকে। কায়নাত আর চোখে শাশুড়ির মুখশ্রী দেখে এগিয়ে গেল আজগর চৌধুরীর নিকট। দাদার পাশে বসতেই তিনি কায়নাতের মাথায় হাত রেখে বললেন, দাদার উপর রাগ করে আছিস? রাগ নেই। অভিমান আছে? না। জীবন নিয়ে আফসোস করতে নেই, বুঝলি? উপরওয়ালা কার সাথে কার জীবন জুড়ে রেখেছে এটা একমাত্র তিনিই জানেন। এই যে আমার নাতনির সাথে তোর বিয়ে হবে, এটা কি কখনো আমার বা তুই কল্পনাও করেছিস? আমরা কি জানতাম আমার নাত বউ হবি তুই? কায়নাত মাথা নিচু করে রাখল। আজগর চৌধুরী চাপা নিঃশ্বাস ফেলে বেহরুজ বেগমের দিকে তাকিয়ে বললেন, মেয়েটা ছোট থেকে কষ্ট করেছে বৌমা। আমরা তোমার কাছে একটাই চাওয়া, ওকে কখনো মায়ের অভাব বুঝতে দিও না। আর পারলে আমার বড় ছেলেকে বলো সব কিছু মানিয়ে নিতে। বিয়ে কোনো ছেলে খেলা নয়। বেহরুজ বেগম কি বলবেন কথা খুঁজে পেল না। বাকরুদ্ধ তিনি কায়নাতের অতীত জানার পর। তিনি শুকনো মুখে কোনো রকম হাসি টেনে বললেন, বাবা, আপনি চিন্তা করবেন না। তারপর সবার সাথে কথাবার্তা চলতে থাকলো। কায়নাত শপিং ব্যাগগুলো নিয়ে নিশার ঘরে গিয়ে দেখলো অপরিচিত দুজন মেয়ে নিশার সাথে গল্প করছে বসে। নিশা দরজার দিকে তাকাতেই দেখলো কায়নাত হাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে ভ্রুভাঁজ করে শুধুই, ভেতরে এসো কায়নাত, বাইরে দাঁড়িয়ে আছো কেন? কায়নাত ঘরের ভেতরে আসতেই অর্ণর মামাতো দুই বোন কবিতা ও কোহেলি কায়নাতের দিকে তাকিয়ে রইল অদ্ভুত নজরে। মাথার হিজাব বেঁধে রেখেছে, শুধু মুখটা দেখা যাচ্ছে কায়নাতের। তাতেই এত সুন্দর লাগছে মেয়েটাকে, ভাষায় প্রকাশ করার মতো না। কায়নাত কোহেলি ও কবিতাকে সালাম দিয়ে বলল, আপনারা ভালো আছেন আপু? কবিতা লাফ দিয়ে বিছানা থেকে নামলো। কায়নাত ভর কালো খানিক। কবিতা কায়নাতের অতি নিকটে এসে ড্যাব ড্যাব করে প্রথমে কায়নাতকে পর্যবেক্ষণ করলো, অতঃপর চোখ পিটপিট করে তাকিয়ে বলল, তুমি দেখি একটু ছোট বাচ্চা মেয়ে। তুমি আমাদের অর্ণ ভাইয়ের বউ, মানতেই পারছি না ভাবি। কায়নাত লজ্জা পেল ভীষণ। কি বলবে বুঝে উঠতে পারলো না মেয়েটা। কোহেলি অবাক হয়ে শুধোয়, যাই হোক, অর্ণ ভাইয়ার সঙ্গে কিন্তু খুব মানিয়েছে ভাবিকে। দুজনের থেকে চোখ ফেরানো দায়। কায়নাতকে গায়ের বোরকাটাও খুলতে দিল না কোহেলি ও কবিতা। তারা টেনে ধরে বিছানায় বসিয়ে গল্প জুড়ে বসলো কায়নাতের সাথে। কে বলবে একটু আগেই এদের পরিচয় হয়েছে। কায়নাত খুবই কম কথা বলে অপরিচিত মানুষদের সাথে। তার অস্বস্তি হয় আলাপ করতে। কথায় কথায় কে থেকে কি জিজ্ঞেস করে বসবে তা ঠিক নেই। যেটার কোনো উত্তর নেই সেই প্রশ্নই তাকে বেশি করা হয়। মানুষকে এখন আতঙ্ক লাগে। এক মুখের আড়ালে এত মুখোশ দেখেছে যে এখন মানুষদের সাথে মিশতেই রুহ কাঁপে। বেহরুজ বেগম মুখমণ্ডলে উদাসী ভাব এনে বললেন, আমার বড় ছেলেটা রাগের মাথায় অনেক কিছু করে ফেলে ভাবি, কিন্তু এই কাজটা করে জীবনের সব থেকে বড় ভুলটা করেছে। লাভলি বেগম চিন্তিত হয়ে বললেন, ছেলেটা বুঝলেই হলো। আমি চাই না নতুন করে আবার কোনো ক্ষত হোক মেয়েটার ছোট্ট হৃদয়ে। লাভলি দীর্ঘশ্বাস ফেলেন। কপালে যা আছে সেটা তো হবেই। ধরে বেঁধে কেউ সংসার হয়? আদৌ কি মনের মিলন ঘটবে অর্ণ ও কায়নাতের? আরমান নিজের ঘরে বসে বসে গান প্র্যাকটিস করছিল। হঠাৎ দরজায় টোকা পড়ায় সে গান থামিয়ে দরজা খুলে দিতেই দেখল কায়নাত হাতে কফির কাপ নিয়ে দাঁড়িয়ে আছে কাচুমুচু হয়ে। দরজা খুলতেই কায়নাত কাপ এগিয়ে দিয়ে আমতা আমতা করে বলল, আপনি কফি চেয়েছিলেন ভাইয়া। আইমান কফির কাপ হাতে নিয়ে মুচকি হেসে বলল, জি ভাবি, কিন্তু আপনি কষ্ট করে আনতে গেলেন কেন? নিশা আপু তো কবিতা আপুদের সাথে বাইরে গেছে, আর আম্মুরা সবাই নিচে কথা বলছেন, তাই আমিই নিয়ে এলাম। ধন্যবাদ আপনাকে। কায়নাত মুচকি হেসে চলে গেল নিশার ঘরের দিকে। আইমান সেদিকে তাকিয়ে ব্যথাতুর হাসলো। দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরের মধ্যে চলে গেল। আজ আকাশে তারাগুলো ঝিলমিল করছে। মিষ্টি বাতাস ছেড়েছে পরিবেশে। আগে মির্জাবাড়ি থাকতে কত রাতের বেলায় ছাদে এসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছে কায়নাত, তার হিসেব নেই। ভীষণ শান্তি মির্জাবাড়ির সে খোলামেলা ছাদটায়। কায়নাত ছাদের এক কোণে এসে দাঁড়ালো। বাড়ির আশেপাশে লম্বা লম্বা বিল্ডিং আছে বেহিসাব।
চৌধুরী বাড়ির মেন গেটের সাথে শুধু 7টা কাঠগোলাপ গাছ আছে, তাছাড়া পুরো বাড়ির মধ্যে একটা ফুল গাছও নেই। কায়নাতের ইচ্ছে করলো কোনো এক নার্সারিতে গিয়ে গাড়ি ভর্তি করে কিনে এনে বাগানে লাগাতে। এই ছোট ইচ্ছে কি পূরণ হবে? যদি শাশুড়ি মা কিংবা শ্বশুর আব্বুকে বলা হয়, অবশ্যই তারা মানা করবে না। কায়নাত দেয়াল ঘেঁষে মেঝেতে বসে পড়ল, শাড়ির আঁচল কোলের উপর রেখে মনে করতে লাগলো বোনদের সাথে কাটানো সেই খুনসুটির মুহূর্তগুলো। সুরঞ্জনা আর মনিয়া তো ঢাকায় আসবে কয়েকদিন পরে, তাদের বাসা চৌধুরী বাড়ি থেকে বেশি দূরে নয়। সুরঞ্জনা বলেছিল কায়নাতের বড্ড ইচ্ছে করছে বড় মায়ের বুকে মাথা রেখে রাতটা পার করতে। নিজের মায়ের ভালোবাসা তো কপালে নেই, অন্তত যে জন্ম না দিয়েও নিজের মেয়ের মতো ভালোবাসলো তাকে তো আঁকড়ে ধরে রাখতে পারলেও এই পুড়তে থাকা বুকটা হালকা হতো। মুখ চেপে ডুকরে কেঁদে উঠল কায়নাত। এই নিষ্ঠুর পৃথিবীতে আর বাঁচতে ইচ্ছে করে না। জন্মদাত্রীকে কাছে পেয়েও পেল না। মানুষ কি করে 10 মাস পেটে রেখে সেই সন্তানকে অবহেলা করতে পারে? আর যে জন্ম দিল না, পেটে রেখে মাসের পর মাস কষ্ট করলো না, সেই মহিলা নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসলো তাকে। এত ভালোবাসা দিয়ে লাভটা কি হলো? এই স্বার্থপর দুনিয়ায় তাকে একা রেখে চলে গেল শান্তির দেশে, শুধু রেখে গেল এক অভাগী মেয়েকে। আর যদি মা থাকতো তাহলে এই পরিস্থিতিতেই পড়তে হতো না, কলঙ্ক লাগতো না এই পবিত্র গায়ে, প্রত্যেকটা নিঃশ্বাস বিষের থেকেও বিষাক্ত লাগতো না। দম বন্ধ হয়ে আসছে কায়নাতের। নিজের জীবনের কথা ভাবলেই কেমন চারপাশ আধারে ঢেকে যায়। সুখ নেই বোধ হয়, ভাগ্যে সুখের সন্ধান করা বোকামি। এই মেয়ে, এত রাতে ছাড়ে কি করছো? পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর শ্রবণেন্দ্রিয় হতেই কায়নাত চমকে উঠল। মাথা উঁচু করে উপরে তাকাতেই দেখতে পেল অতি নিকটে তারই হালাল পুরুষ, কপালে গভীর ভাঁজ ফেলে তাকিয়ে আছে। চোখের পানি মুছে উঠে দাঁড়াতো কায়নাত। চোখ তুলে আর তাকানোর সাহস হলো না অর্ণর দিকে। লোকটার আনন ভীষণ কঠোর লাগে তার কাছে। এই বুঝি ভুলভাল কিছু বলে দিলেই তুলে এক আছাড় মারবে। শুকনো ঢোক গেল সে, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মাথা নিচু করে বলল, নিচে গরম লাগছিল। অর্ণ আরেকটু এগিয়ে এলো কায়নাতের নিকট। এবার বোধহয় জান বের হয়ে আসবে কায়নাতের। অর্ণর শরীর থেকে মাতাল করা ঘ্রাণ নাকে এসে বাড়ি খাচ্ছে। কায়নাত দোপা পিছিয়ে এলো। অর্ণ গম্ভীর কণ্ঠে বলল, তুমি এত ছোট কেন মেয়ে? কায়নাত মাথা নিচু রেখে কপাল কুঁচকালো। সে ছোট? হ্যাঁ, ছোটই তো। এই বড় লোকের থেকে অনেক ছোট সে। অর্ণ দাঁতে দাঁত পিষল। হঠাৎ করে রেগে গেল সে। কায়নাতের নত মুখমণ্ডল নিজের হাতের মুঠোয় আঁকড়ে ধরে বলল, এই মেয়ে, তুমি জানতে না আমি তোমার থেকে বয়সে অনেক বড়? পিছে একটা মেয়ে হয়ে আমার নামে কবুল বলতে বুক কাঁপলো না তোমার? কায়নাত ভীত চোখে তাকালো অর্ণর সেই লাল হয়ে আসা চোখ জোড়ায়। এত রেগে গেল কেন হঠাৎ করে? ভয় করছে তার। আর এক পা পেছনে গেলেই তো ছাদের রেলিং। ফেলে টেলে দিলে এই বয়সে মরতে হবে। ভীত চাহনি আরও ভীত হলো, তবে কাঁপতে থাকা কণ্ঠে বলল, দূরে সরুন, পড়ে যাব আমি, দেখছেন না? অর্ণ কি কায়নাতের কথা শুনবার মানুষ? চোখ ছোট ছোট করে কায়নাতের ঘাড়ে হাত রেখে বলল, এত ভয় নিয়ে সংসার করবে কি করে? আপনি আমাকে ছুঁয়েছেন কেন? হাত সরান আপনার। ছুলাম কোথায়? ছুলে লজ্জাবতীর মতো মিয়ে যাবে মেয়ে। সংসার করার স্বপ্ন দেখো না। সংসার করার কথা ভাবা তো দূর, মনের ভুলেও মস্তিষ্কে আনবে না। ঝড় শুরু হওয়ার আগে যেমন শান্ত পরিবেশে নিজের সর্বশক্তি দিয়ে তাণ্ডব শুরু করে, ঠিক তেমন করে কায়নাতের ঈদ মাঝারে তীব্র ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে। হবেই না কেন? অর্ণ যে এখনো কায়নাতের কাঁধে হাত দিয়ে রেখেছে। কায়নাত মাথা নিচু করে নাকমুখ কুঁচকে শুধোয়, দয়া করে দূরে সরুন। অর্ণ গম্ভীর বদনে তাকিয়ে এখনো। মেজাজ খারাপ হচ্ছে তার। এই বাচ্চা মেয়ে কেন তার বউ হতে গেল? দুনিয়ায় কি মেয়েরা সংকট পড়েছিল? বিরক্ত হলো সে, হাত সরিয়ে ধমক দিয়ে বলল, তোমায় যেন আমার চোখের সামনে না পাই। বলে দৃষ্টির আড়ালে চলে গেল। কায়নাত দীর্ঘশ্বাস ফেল। ভাবতে লাগলো তার জীবনে অর্ণের
আগমনের প্রথম দিনের কথা। মাশফিক চৌধুরী খুলনা যান না বেশ অনেক বছর হয়ে গেছে। বড় ছেলে কানাডা যাওয়ার পর থেকে তো খুলনার নামও মুখে আনেনি। চৌধুরী বাড়ি থেকে কত ফোন কল করা হয়েছে তার হিসেব নেই। আজগর চৌধুরী নিজে এসে ছেলেকে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি নারাজ। শেষমেশ মান অভিমান ছেড়ে ছেলে দেশে আসার পর নিজের জন্মস্থানে হাজির হন পরিবার নিয়ে। গোধূলি বিকেল, পাখিরা মিষ্টি স্বর ধরেছে, সাথে হালকা শীতল মিষ্টি বাতাস। চৌধুরী বাড়ির বিশাল গেটের সামনে দাঁড়িয়ে আছে মাশফিক চৌধুরীর ছোট পরিবার। বাড়ির দারোয়ান মেজর সাহেবকে দেখে বাড়ির ভেতরে দৌড়ে গেলেন খবর দিতে। মাশফিক চৌধুরীর মা রকি বেগম বৃদ্ধা মহিলা এলেন ছেলেকে এক নজর দেখার জন্য। গেটের সামনে আসতেই তিনি কেঁদে উঠলেন মেজ ছেলেকে দেখে। গলা উঁচু করে বললেন, সবাই দেখো কে আইছে আমার বাড়ি। বাড়ির ভেতর থেকে একে একে বেশ কয়েকজন মানুষ বেরিয়ে এলেন। রকি বেগম ছেলেকে জড়িয়ে ধরে বললেন, এত বছর পর আইলি তুই, মায়ের কথা মনে পড়ে না তোর? মাশফিক চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে শুধান, আম্মা কাঁদবেন না দয়া করে। তাদের ভেতরে নিয়ে যাওয়া হলো। চৌধুরী বাড়ি কিছুটা পুরনো বাড়ির মতো, দোতলা বিশিষ্ট দালান বাড়ি, তবে বিশাল বড়। আজগর চৌধুরী 3 ছেলের সন্তান। বড় ছেলে মতিউর চৌধুরী, যিনি বউ বাচ্চা রেখে আবার অন্যত্র বিয়ে করে সেই বউকে নিয়ে খুলনার বাইরে থাকেন। মেজ ছেলে মাশফিক চৌধুরী, তিনি আজ থেকে বহু বছর আগে বাড়ি ছেড়ে বউ বাচ্চাকে নিয়ে ঢাকায় নিজের অবস্থান গড়ে তুলেছেন। আর ছোট ছেলে আব্দুর চৌধুরী, যিনি বউ বাচ্চা নিয়ে চৌধুরী বাড়িই থাকেন। রকি বেগম ছেলে এবং ছেলের বউ ও ছেলেদের বসতে দিলেন ভেতরে এনে। সাথে নুসরাত ও নিশাত এসেছে। তাদের বিশ্রামের জন্য ঘর ঠিক করে দেওয়া হলো। ফ্রেশ হয়ে আসতেই হালকা খাবারের ব্যবস্থা করা হলো। বাড়িতে যখন সবাই নতুন অতিথিদের নিয়ে ব্যস্ত, তখন বাড়ির বাকি 5 মেয়ে এই রাত্রিবেলায় গল্প গুজবে ব্যস্ত। তারা এখনও বাড়ির মেহমানদের সাথে দেখা সাক্ষাৎ করেনি। করবে কি করে? বাড়ির 5-5টা মেয়ে লাজুক স্বভাবের। নিধি, জয়া, মাহি, কায়নাত ও সুহা মিলে ছাদে পাটি বিছিয়ে শুয়ে আছে। এই জ্যোৎস্না মাখা রাতে বাড়িতে কে এলো গেল তাতে তাদের কোনো যায় আসে না। চৌধুরী বাড়ি 12 মাস অতিথি আপ্যায়ন হয়ে থাকে, এতে নতুন কি? কিন্তু তাদের কে বোঝাবে যারা এসেছে তারা কোনো সাধারণ লোক নয়। নিধি নাক মুখ কুঁচকে ফেললো, হঠাৎ করেই বিরক্ত হয়ে বলল, নিচে থেকে তো হই হুল্লোড়ের শব্দ হচ্ছে কেন? জয়া ঠোঁট উল্টে শুধোয়, বাড়িতে নতুন অতিথিরা এসেছে, শুনলি না? কারা এসেছে? মুঝে নেহি পাতা মেরি মা। নিধি মুখ বাঁকিয়ে উঠে দাঁড়ালো, ছাদের দরজার দিকে এগিয়ে গিয়ে বলল, তোরা থাক, আমি দেখে আসি। আর শোন, কিছু খাবি না তোরা? সুহা নাক টেনে শুধোয়, টিস্যু নিয়ে আসিস আপা। নিধি সিঁড়ি বেয়ে নিচে নামলো। মেঝো চাচা সাথে তার পুরো পরিবারকে দেখে চোখ বড় বড় হয়ে গেল। আশেপাশে চাতক পাখির মতো কাকে যেন খুঁজলো, নজরে না পেয়ে হতাশ হলো বটে। তবে তার সাইডে রেখে চাচা চাচির নিকট এগিয়ে এসে সালাম দিল। সবাই এক জায়গায় বসে কথাবার্তা বলছিল। নিধি উপস্থিত হওয়ায় মাশফিক চৌধুরী গাল ভরে হাসলেন। উঠে দাঁড়িয়ে নিধির মাথায় হাত বুলিয়ে সালামের উত্তর নিয়ে বললেন, আম্মা জান, এতক্ষণ কোথায় ছিলেন আপনি? আর আপনার বাকি বোনেরা কোথায়? নিধি লাজুক হাসলো। লজ্জায় পড়েছে মেয়েটা। বাড়ির বড় মেয়ে হয়ে কিনা এমন একটা কাজ করে বসলো সে। উচিত ছিল অতিথিদের সাথে দেখা সাক্ষাৎ করা। সে ক্ষমা চেয়ে শুধোই, মাফ করবেন চাচা, ঘরেই ছিলাম বোনেরা মিলে। আচ্ছা আচ্ছা, তোর বাকি বোনেরা কোথায়? সবাই ছাদে বসে আছে। এই রাত করে ছাদে কি করছে? রকি বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। রাগ দেখিয়ে বললেন, কায়নাত কোথায়? ওকে সেই সকাল থেকে খুঁজছি আমি, তার কোনো খবরই নেই। সেও ছাদে আছে দাদি। ঠিক আছে, খানিকক্ষণ পর আমার ঘরে পাঠিয়ে দিস ওকে। নিধি টুকটাক কথা বলে সেখান থেকে সোজা ছাদে চলে এলো। এসেই বলল, মেজো চাচা এসেছে ওনার পরিবার নিয়ে। সুহা তাড়াহুড়ো করে উঠে বসলো, চোখ কপালে উঠেছে তার। সে নাক টানা বাদ দিয়ে বলল, আদাল ভাই এসেছে? এসেছে। থেমে মন খারাপ করে বলল, কিন্তু ডাক্তারবাবু আসেনি। কায়নাত সবার কথা শুনে কপালে গভীর ভাঁজ ফেলল। গায়ের ওড়না ঠিক করে মিনমিন করে বলল,
তোমরা কাকে নিয়ে কথা বলছো? জয়া খুশিতে গদগদ হয়ে বলল, মেঝো চাচা, তুই চিনবি না বুড়ি? চাচার 4টে ছেলে আছে, আর 4জনই দেখতে রাজকুমার। মাহি বিরক্ত হয়ে বলল, রাজকুমার না চাই, ডাক্তারবাবু আর আদাল ভাই তো পুরোই ঠোঁটকাটা, কি থেকে কি বলে তার কোনো ঠিক নেই। আবার আয়মান ভাই তো শালার ব্যাপারে কি আর বলবো। আর রইল অর্ণব ভাই, আল্লাহ তাকে কি দিয়ে বানিয়েছে তিনিই ভালো জানেন। মুখটা সবসময় প্যাঁচার মতো করে রাখে, যদিও শুধু মুখেই শুনেছি এই কথা, কারণ অর্ণব ভাই বাংলাদেশে থাকে না অনেক বছর ধরে। ডাক্তারবাবু আর তার 2 ভাই আসে সব সময়, তবে মা কিংবা বাবা কেউ আসে না। কায়নাত সব কথা শুনে শুধুই, মা বাবা কেন আসে না? বড় বাবার সাথে ঝগড়া হয়েছিল ছোট কোনো ব্যাপার নিয়ে, তারপর থেকেই কারোর সাথে কারোর যোগাযোগ নেই। সম্ভবত ওনার দ্বিতীয় স্ত্রীকে নিয়েই ঝামেলা হয়েছিল। সে যাই হোক, চল আমরা দেখা করে আসি। কায়নাত আর নিধি বাদে সবাই নেমে গেল ছাদ থেকে। নিধি কায়নাতকে বলল, দাদি তোকে ওনার ঘরে যেতে বলেছে। কেন? সারা দিন তোকে দেখেনি, হয়তো কোনো দরকার আছে। কায়নাত মাথা নাড়িয়ে বড় করে মাথায় কাপড় দিল। সিঁড়ি বেয়ে নেমে দোতলা থেকে দেখলো বাড়ি ভর্তি মানুষ, 2জন মেয়ে যাদের থেকে চোখ ফেরানো দায়। আর ঠিক অপর পাশে সোফায় বসে আছে 3জন সুদর্শন যুবক। একজন গম্ভীর মুখ করে ফোন টিপছে, আর বাকি 2জন বাকিদের সাথে কথায় ব্যস্ত। জিভ দিয়ে ঠোঁট ভেজালো সে। সবার চোখের আড়ালে দাদির ঘরে এলো। রুকি বেগম ঘরে বসে পান বানাচ্ছিলেন। কায়নাতকে দেখে তিনি বদনে রাগ নিয়ে বললেন, কোথায় ছিলিস সারাদিন? আবার তুই গ্রাম থেকে বের হয়েছিলি তাই না? কায়নাত গাল ভরে হাসলো, দুহাত দিয়ে দাদিকে জড়িয়ে ধরে বলল, আমায় কিনে এনেছো বলে হারিয়ে ফেলার এত ভয় দাদি? রুকি বেগম থমকে গেলেন মেয়েটার কথা শুনে। কায়নাতের মুখমণ্ডল পর্যবেক্ষণ করে বললেন, তোর তাই মনে হয়? তা নয় তো কি? এত খারাপ তোর কাছে আমরা? কায়নাত দাদিকে ছেড়ে দিয়ে বিছানায় আরাম করে বসলো, তারপর বলল, তাহলে লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাকে এই বাড়িতে আনার কারণ কি দাদি? শুনতে চাস? আম্মা, বাইরে আব্বা আপনাকে ডাকছে। লতা বেগম এসে জানালেন শাশুড়িকে। ছোট বউয়ের কথা শুনে রুকি বেগম থেমে গেলেন। কায়নাত বাড়ির ছোট গিন্নির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এই মহিলাকে দেখলে তার কেমন যেন লাগে, অস্থির অনুভূতি হয়। কিন্তু কেন? সুহা একবার বলেছিল লতা বেগমের মতো দেখতে সে। অচেনা মানুষ দেখলে বলবে তারা মামে। সুহার কথা শুনে কায়নাত হাসত। রুকি বেগম কায়নাতকে বললেন, বাড়িতে মেহমান এসেছে, দেখা করছিস? আমি কেন দেখা করব? দেখা করবি মানে? অতিথি এসেছে আর দেখা করবি না? কায়নাত লাফ দিয়ে বিছানা থেকে নামলো। ঘরের বাইরে যেতে যেতে বলল, তুমি বুড়ি খুব খারাপ জানো, আমাকে তুমি আর ডাকবে না নিচে। বলেই সে প্রস্থান করলো। রুকি বেগম দীর্ঘশ্বাস ফেলে ঘরের বাইরে গেলেন। রাতের খাবারের ব্যবস্থা করতে হবে। বড় বউ রেখা আর ছোট বউ লতা মিলে রান্নাঘরে অর্ধেক কাজ সেরে ফেলেছেন। বেহরুজ বেগম ড্রয়িং রুমে বসেছিলেন। নিশা রান্নাঘর থেকে নুসরাতের জন্য গরম দুধ এনে দিল। নুসরাত গর্ভবতী 2 মাসের, বেশ খেয়াল রাখে অর্ণর পরিবার তার। বেহরুজ বেগম হঠাৎ সিঁড়ির দিকে তাকালেন, দেখলেন কালো রঙের সালোয়ার কামিজ পরা একটা মেয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। তিনি চিনতে পারছেন না মেয়েটাকে। চৌধুরী বাড়ির কেউ বলে তো মনে হচ্ছে না। কায়নাত দৃষ্টির আড়াল হয়েছে বেশ কিছুক্ষণ হয়ে গেছে। বেহরুজ বেগম এখনও মেয়েটার চেহারা কল্পনা করতে ব্যস্ত। কি মায়াবী মুখশ্রী মেয়েটার! নিতান্তই বাচ্চা একটা মেয়ে। রাত 9টার দিকে খাবারের ব্যবস্থা করা হলো। সবাই উপস্থিত খাবার টেবিলে। আজগর চৌধুরী সুহাকে বললেন, কায়তান কোথায়? সুহা মাত্রই ডাইনিং টেবিলে বসেছে। দাদার কথা শুনে শুধুই, ও তো ঘরেই আছে দাদা। ওকে নিয়ে এসো। আসবে না সে? কেন? সুহা নিধির দিকে তাকালো। নিধি সুহার দৃষ্টি বুঝে বলল, দাদাও নিচে আসতে চাইছে না, অনেক অপরিচিত মানুষের মাঝেও অস্বস্তি হবে। লতা শ্বশুরের পাতে ভাত বেড়ে দিয়ে বললেন, আব্বা, আপনি ওই মেয়েকে নিয়ে পড়ে আছেন কেন? যখন পেটে টান লাগবে তখন সুর সুর করে একাই চলে আসবে। রুকি বেগম ছোট বউয়ের দিকে তাকালেন। মহিলার মুখটা ভীষণ মলিন।
আজগর চৌধুরী চোয়াল শক্ত করলেন। মাশফিক চৌধুরী বাবাকে উদ্দেশ্য করে শুধালেন, কায়নাত কে বাবা? লতা বেগম বললেন, কিনে এনেছেন আব্বা ওই মেয়েকে। বাপ মায়ের। চুপ করবে তুমি ছোট বউ, মুখ সামলে কথা বলবে আমার সামনে। কেন এনেছি মানে কি? তুমি কি কিছু জানো না? জেনে বুঝে এসব কেমন মন্তব্য করছো তুমি? রুকি বেগম স্বামীকে শান্ত করতে বললেন, হয়েছে, চুপ করুন আপনি, আমি গিয়ে ডেকে নিয়ে আসছি। রুকি বেগম উপরে চলে যেতেই বেহরুজ বেগম বললেন, মেয়েটা কে বাবা? এসেছে যখন তখন আস্তে ধীরে সব জেনে যাবে। আশা করি খাওয়ার সময় আমাকে কেউ কোনো প্রশ্ন করবে না। রুকি বেগম জোর করে কায়নাতকে নিয়ে এলেন। সবার দৃষ্টি কায়নাতের দিকে, শুধুমাত্র অর্ণবাদে। কায়নাত দাঁত খিচে দাঁড়ালো টেবিলের কাছে। রুকি বেগম স্বামীর পাশে চেয়ারে বসিয়ে দিতেই আজগর চৌধুরী বললেন, এত ডাকাডাকি করতে হয় কেন বুনু? কায়নাত মাথা নিচু করে নরম কণ্ঠে বলল, মাফ করবেন দাদা। আর কখনো এমন করবি না কেমন? জি। রুকি বেগম দুই বউকে নিয়ে খাবার পরিবেশন করলেন। আইমান ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল নত মাথার সে মায়াবী মেয়েটার বদন পানি। কি নিষ্পাপ মুখশ্রী মেয়েটার। অর্ণ চুপচাপ খাচ্ছে, না মাথা তুলে কারোর দিকে তাকাচ্ছে আর না কোনো কথা বলছে। সবার খাওয়া দাওয়া শেষ হতেই বিশ্রাম নেওয়ার জন্য যে যার ঘরে অবস্থান নিয়েছেন। এখন রাত 12টার বেশি বাজে বোধহয়। কায়নাতের ঘরটা ছাদের সিঁড়ির সাথে। ছাদ থেকে গানের গলা ভেসে আসছে আধো আধো। কায়নাতের ঘুম আসছিল না, তাই জানালা ঘেঁষে বসে আকাশপানে তাকিয়েছিল। হঠাৎ করেই কোনো অচেনা পুরুষের কণ্ঠস্বর শুনে চমকে উঠল সে। কিছুটা সাহস নিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। আজ কতগুলো মাস ধরে এই বাড়ি আছে, অথচ কখনো এমন ঘটনা ঘটতে দেখেনি সে। পা টিপে টিপে আবছালোয় ঘরের দ্বার খুলে সিঁড়িতে পা রাখলো। গানের গলা এত সুন্দর, কায়নাত মুগ্ধ হচ্ছে যত এগিয়ে যাচ্ছে। আকাশে অল্প নীল, ভুলোতে অন্ত নীল, একা একা রং মিছিল ছিল না যখন। এইটুকু গানের স্বর শ্রবণেন্দ্রিয় হতেই কায়নাত এসে থামলো ছাদের দরজার সামনে। এলোমেলো দৃষ্টি ফেলে দেখার চেষ্টা করলো আদৌ এই গান, এই মন মাতানো সরকার। কায়নাত ধীরে পা রাখলো ছাদে। তার ঘরের ঠিক উপরের সাইডে উকি দিতেই আবছা আলোয় দেখতে পেল কেউ একজন রেলিং ঘেঁষে দাঁড়িয়ে গগন পানে তাকিয়ে এই গান ধরেছে। মনে সাহস সঞ্চার করে পা বাড়ালো সেদিকে। মাথায় লম্বা বড় ঘোমটা। কে আপনি? কোনো চিকন কমন নারী কণ্ঠস্বর কর্ণপাত হতেই আরমান গান থামিয়ে ফট করে তাকালো কায়নাতের মায়াবী মুখশ্রীতে। কায়নাত কপালে গাঢ় ভাঁজ ফেলে তাকিয়ে আছে। আইমান সোজা হয়ে দাঁড়ালো, কায়নাতের চোখে চোখ রেখে বলল, তুমি কে? আমি জিজ্ঞেস করছি আপনি কে, আর আপনি বলছেন আমি কে? আইমান হয়তো ঠোঁট বাঁকিয়ে হাসলো, হালকা হাসি লুকিয়ে কপাল কুঁচকে বলল, আইমান চৌধুরী আমার নাম, চেনো নিশ্চয়। কায়নাত থমকে গেল। মাশফিক চৌধুরী ছোট ছেলে আইমান চৌধুরী তাহলে এই লোকটা? কায়নাত কি বলবে বুঝে উঠতে পারল না। খুব বেশি সাহস দেখিয়ে পাকামি করে সে একাই ছাদে চলে এসেছে, আর এখন অচেনা এক ছেলের সাথে একা দাঁড়িয়ে আছে। সে পিছু ঘুরে দাঁড়ালো, পা বাড়ালো ছাদের দরজার দিকে। উদ্দেশ্য যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কেটে পড়া। আইমান ব্যস্ত কণ্ঠে ডেকে উঠল, এই যাচ্ছ কোথায়? কায়নাত উত্তর দিল না। তাড়াহুড়ো করে গেটের সামনে যেতেই কিছু একটার সাথে বাড়ি খেয়ে পড়তে নিলেই অনুভব করলো তাকে কেউ আধারে ধরেছে। ভয়ে আত্মা কেঁপে উঠল মেয়েটার। মনে মনে দোয়া পড়তে শুরু করলো। ছাদের দরজার দিকে একটু অন্ধকার থাকায় কায়নাত দেখতে পেল না কিছু। সোজা হয়ে দাঁড়াতে মনে হলো লম্বা চওড়া কেউ একজন দাঁড়িয়ে আছে তার সামনে, যার শরীর থেকে ভেসে আসছে এক মাতাল করা সুঘ্রাণ। অর্ণ গম্ভীর বদনে এখনো চুপ হয়ে দাঁড়িয়ে আছে, না একটা কথা বলছে আর না একচুল পরিমাণ সরছে। কায়নাত কি করবে ভেবে না পেয়ে ভয়ে ভয়ে বলল, সামনে কে? ততক্ষণে আইমানও এগিয়ে এসেছে এদিকটায়। সে সেই চিনতে পেরেছে এটা তার বড় ভাই অর্ণ। কায়নাত আবার কিছু বলার জন্য মুখ খোলার আগেই অর্ণ গম্ভীর স্বরে ধমক দিয়ে বলল, গেট আউট। চমকে উঠল মেয়েটা। চেনা নেই জানা নেই কোত্থেকে কোন লোক এসে তাকে ধমকাচ্ছে। কত বড় সাহস ভাবা যায়। তবু রাতের বেলা
দুটো পুরুষ মানুষ থাকায় আত্মা কাঁপছে তার। কোনো রকম অর্ণকে পাশ কাটিয়ে সিঁড়িতে পা রেখে গলা চওড়া করে বলল, খাটাসের ঘরে খাটাস, দেখে নেব তুমি কোন ক্ষেতের মূলা। কায়নাত প্রস্থান করতেই অর্ণব সেদিকে তাকিয়ে রইল, যতক্ষণ না কায়নাতের ছায়া দেখা যায়। আইমান হতভম্ব হয়ে ভাইয়ের দিকে তাকালো। মেয়েটার কত সাহস, অর্ণকে কিনা এহেন ধরনের বাক্য বলে গেল। মেয়েটা জানে ভাই, যদি জানে ওটা কায়নাত ছিল তাহলে বাড়িতে কি কেলেঙ্কারি ঘটে যাবে। অর্ণ ছাদে পা বাড়ালো, এমন ভাব করলো যেন একটু আগে কিছুই হয়নি। অর্ণ ছাদে এসে সিগারেট ধরিয়ে ছাই রঙা ঠোঁটের মাঝে রেখে ধোয়া ছেড়ে বলল, এত রাতে ছাদে কি করছিস? আইমান ভাইয়ের ঠিক দুহাত দূরে দাঁড়িয়েছে। সে চাপা নিঃশ্বাস ফেলে বলল, ঘুম আসছিল না ভাইয়া, তাই ছাদে এলাম একটু। কিন্তু তুমি কেন আসলে? প্রশ্ন করছিস? দুঃসাহস দেখালাম একটু। অর্ণ হাসলো, সেই হাসি আইমানের চোখে ধরা পড়ল না। ভাইকে সে বোঝে না, বড্ড রহস্যময় এক পুরুষ এই ছেলে। কখন কিভাবে করে কিংবা করবে কিছু বোঝার উপায় নেই। অর্ণ তৎক্ষণাৎ কথা বলল না, সিগারেট শেষ করে পা দিয়ে পিছু ফেলল ছোট জ্বলন্ত সিগারেটের টুকরোটা। আইমানের কাঁধে হাত রেখে হঠাৎ করেই অন্য প্রসঙ্গে চলে গেল সে শুধুই, তোর এই গানের গলাটাকে আমি অনেক হিংসা করি, এটা জানিস তুই? আইমান ভাইয়ের কথা শুনে সে অবাকের চরম পর্যায়ে। লাইক সিরিয়াসলি ভাইয়া, তুমি আমার কণ্ঠকে হিংসে করো? তুমি কি কম ভালো গান গাও? ইভেন প্রেম ভাইয়াও সুন্দর গান গাই, শুধু আমি একা না। অর্ণ শুধুই, আমি গান গাইতে পারি এটা তোকে কে বললো? পরশি আপু বলে আইমান দুহাত দিয়ে মুখ চেপে ধরল। ইস রে, ভুল জায়গায় ভুল মানুষের নাম মুখ দিয়ে বের হয়ে গেছে। এখন গায়ের চামড়া সুস্থ থাকবে? ভাই মেরে কেটে চামড়াগুলোকে মাটি দিয়ে আসে। আইমানের ভাবনা মতো কিছুই হলো না। অর্ণ স্বাভাবিকভাবে আইমানকে ছেড়ে দিয়ে গেটের নিকটে গিয়ে আবার পিছু ঘুরে বলল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। খুব ভোর সকাল। বাড়ির গিন্নিরা উঠে কাজে লেগে পড়েছে। মতিউর চৌধুরীর দুই ছেলে নাজনীন ও হাসান মিলে বাড়ির পুকুর থেকে মাছ মেরেছে। মা চাচির কাছে গিয়ে বাড়ির পাশের পুকুর থেকে দুভাই গোসল করে মাত্রই বাগানে এসেছে। এখন কায়নাত আসবে 2 কাপ চা নিয়ে এবং চায়ের কাপ দুজনের হাতে দিয়ে কোমরে হাত দিয়ে রাগ দেখিয়ে বলবে, তোমরা জানো না এত সকালে ঠান্ডা পানিতে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যেতে পারে? তবু কেন তোমরা এত সকালে গোসল করো? হ্যাঁ। তারপর নাজনী চায়ে চুমুক দিয়ে বলবে, নাজনীদের পাম্পটিতে অবশ্য একটু কাজ হয়। অন্যদিকে হাসান মুচকি হেসে বলবে, তোকে কে বলেছে আমরা প্রতিদিন এই সময় গোসল করি? কায়নাত বলবে, আমাকে কি মনে করেছো বড় ভাই? আমি কি কিছু জানি না বা দেখি না? আমার ঘরে জানালা দিয়ে পুকুর পাড় স্পষ্ট দেখা যায়, খেয়াল করেছো কখনো? সেই একই আলাপ এই 3 জনের মধ্যে প্রায় হয়ে থাকে। আজও হলো তাই। স্নিগ্ধ সকালেই 2 ভাইয়ের জন্য গুটি গুটি পায়ে চা নিয়ে এলো কায়নাত। চাটা নিশ্চয়ই সে বানিয়েছে। 2 জনকে চা দিল ঠিকই, কিন্তু কোনো কথা বলল না। সে চা দিয়ে বড় বড় পা ফেলে বাগানে যেখানে সবজি বোনা হয়েছে সেদিকে চলে গেল। হাসান অবাক হয়ে ছোট ভাইকে বলল, বুড়ির আজ হলো কি? আজ বকলোও না আর না একটা কথা বললো। নাজনীন কপাল কুচকে মেয়েটার দিকে তাকিয়ে আছে। কায়নাত বাগান থেকে বড় সাইজের একটা লাউ, কয়েকটা বেগুন, করলা আর কাঁচামরিচ ছিঁড়ে বাড়ির ভেতরে চলে গেল। হাসান বলল, বকেছিলি তুই? নাজনীন শুধুই, নিজের কলিজাকে কেউ বকে? তাহলে হলো কি? বাড়িতে আবার কেউ কিছু বলেছে নাকি? ছোট চাচি আম্মা ছাড়া আর কে বকবে ওকে? নাজনীন কিছু বলল না। এখানে বলার মতো কিছু নেই। কায়নাত সবজিগুলো এনে রান্নাঘরে রেখা বেগমকে দিয়ে বলল, চাচি আম্মা, আজকে আমি রান্না করি। রুকি বেগম তসবি গোনা শেষ করে বললেন, তোকে গিন্নি সাজতে বলছে কে? রান্না করে হাত পা পোড়ানোর শখ হয়েছে না? কায়নাত নাক সিটকে বলল,
বুড়ি তুমি বেশি কথা বলো, রান্না হচ্ছে মেয়েদের একটা গুণ আর সৌন্দর্য। আর তুমি কি বলছো? আমি কি বিয়ে শাদী করবো না কোনোদিন নাকি? জামাইকে কি রান্না করে খাওয়াবো তখন? পরে যখন ঘাড় ধাক্কা দিয়ে আবার তোমার বাড়ি পাঠিয়ে দেবে তখন তো বলবে, কায়নাত রে, ওরে মুখ পড়ি রে, তোরে কতবার কইছিলাম রান্না শিখ, কিন্তু তুই শিখলি না। এখন কি হইলো দেখলি? ঘাড় ধইরা তোর জামাই তোরে বাইর করে দিল। রবি বেগম চোখ বড় বড় করে তাকালো। রেখা বেগম হাসছেন মুখে আঁচল চেপে। কায়নাত কোমরে হাত দিয়ে রুকি বেগমের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। রুকি বেগম কায়নাতের কান মুলে দিয়ে, এই এত কথা শিখেছিস কোথা থেকে? হ্যাঁ, দিন দিন পাজি হয়ে যাচ্ছিস। তোর সখীরা এসব শেখায় তোকে না? ও বুড়ি, আমার কান ছাড়ো, ব্যথা পাই, ছাড়ো ছাড়ো। দাদার কাছে যেয়ে কিন্তু বলবো তোমার বউ আমাকে ইচ্ছে মতো মেরেছে। রুকি বেগম হাল ছাড়লেন। কায়নাতের কান ছেড়ে দিয়ে রেখা বেগমকে বললেন, দেখলি বড় বউ, এই মাইয়া বলে কি আমার দাদার ভয় দেখায়। রেখা বেগম হাসতে হাসতে বললেন। কায়নাত অভিমানী চোখে চাচি আম্মার দিকে তাকিয়ে বলল, তাহলে কি তুমি বলছো আমায় রান্না করতে দিবে না? হলো তাই, রান্না করতে দিলেই না বেচারিকে। চৌধুরী বাড়ি কোনো কাজের লোক নেই, শুধু বাহিরে একজন দারোয়ান আছে। কায়নাত কাজ খুঁজে না পেয়ে দোতলা থেকে শুরু করে পুরো নিচতলা সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলো। জামা কাপড় ময়লা হয়ে গেছে, তাই ভাবলো ছাদে কয়েকটা ফুলের গাছে মাটি দিতে হবে, এখন দিলেই ভালো হয়। সে কাজ কায়নাত ছাড়া আর কে করবে? সুহা, মাহি কিংবা নিধি আপাতত ছুঁয়েও দেখবে না। নাজনীন এক বস্তা মাটি এনে ছাদে রেখে দিয়েছে। কায়নাতের কথা মতো কায়নাত ছাদে গিয়ে মাথায় জড়ানো ওড়না কোমরে বেঁধে লেগে পড়লো কাজে। নিধি কলেজ থেকে আসার সময় নার্সারি থেকে কয়েকটা ফুলের গাছ এনে দিয়েছিল তাকে। এই তো গত পরশুর কাহিনী। কায়নাতের খোপা করা ঘন কালো চুলগুলো খুলে গেছে, হাতে মাটি, তার উপর এত নরম, এত গরমে মেয়েটা বিরক্ত হলো খুব। পাশেই কারোর লম্বা খাম্বার মতো ছায়া দেখে বিরক্ত আরও কয়েক গুণ বেড়ে গেল। কাজের সময় কেউ আশেপাশে থাকলেও বিরক্ত লাগে তার। সে ঘাড় ব্যাকা করে পাশে তাকাতেই দেখতে পেল কালকে সোফায় গম্ভীর বদনে বসে থাকা সেই সুদর্শন মানব ভয়ে আত্মা লাফাচ্ছে। কোমরের ওড়না খুলে তাড়াতাড়ি শরীরে জড়িয়ে মাথায় কাপড় দিল। পিছু ঘুরে হাতে ধরলেই অর্ণ শুধুই দাঁড়াও। থেমে গেল কায়নাতের পা। বুক কাঁপছে, দুরু দুরু কাঁপছে চোখের পাতা, ঠোঁট তীর তীর করে কাঁপছে, কম্পিত হচ্ছে। অর্ণ কায়নাতের থেকে ঠিক কয়েক হাত দূরত্ব রেখে দাঁড়িয়ে আছে। কায়নাত পিছু ঘুরে তাকালো না, তবে শুকনো ঢোক গিলে বলল, বলুন। অর্ণ বিরক্তিকর কণ্ঠে শুধুই, সকাল সকাল এই ছাদ নষ্ট করলে কেন? ছাদ নষ্ট করেছে? কায়নাত অবাক হয়ে মাথা নিচু করে পাশে তাকালো। একটু জায়গায় মাটি ঢেলেছে সে, তাছাড়া পুরো ছাদ পরিষ্কার। বেজয় বিরক্ত হলো সে, দাঁতে দাঁত চাপলো অর্ণর বাক্য শুনে। কালকে রাতে এই লোকের সাথেই তার ধাক্কা লেগেছিল, খুব ভালো করে বুঝে গেছে। এভাবেই কালকে ধমক দিয়েছিল এই লোক। কায়নাত গেটের দিকে এগিয়ে যেতে যেতে বলল, ময়লা করেছি, বেশ করেছি, দরকার হলে পুরো বাড়ি ময়লা করবো, তাতে আপনার কি অশুভ হলো? কায়নাত চোখের আড়াল হতেই অর্ণ হাত মুঠোবন্দি করে ফেলল। এই মেয়েটা এত বেশি বেয়াদব যে তার শরীর জ্বলছে, মন তো চাচ্ছে থাপড়ে সবগুলো দাঁত ফেলে দিতে। সে ছাদে এসেছিল একটু হাঁটাহাঁটি করতে, কিন্তু এসেই দেখলো একটা মেয়ে ছাদে মাটি দিয়ে নোংরা বানিয়ে রেখেছে ছাদ। তাই সে এগিয়ে এসেছিল, এগিয়ে এসে ভুল করে ফেললো বোধহয়। তার বাপের বাড়িতেই তাকে অপমান করা হচ্ছে। সকালের নাস্তা দেওয়া হয়েছে। ডাইনিং টেবিল জুড়ে পুরো চৌধুরী বাড়ির মানুষ বসে আছে। নাজরিন বসেছে কায়নাতের পাশে, আর ঠিক সামনে বরাবর আরমান, আদাল আর অর্ণ। বিশাল বড় টেবিল হয়, বাড়ির সকলে অনায়াসে একত্রিত হয়ে বসতে পারে। আজ সকাল সকাল সবজি রুটি হয়েছে। খাওয়া শেষ করে যে যার কাজে লেগে গেছে। নাজরিন সাদা পাঞ্জাবি পরে মাত্রই নিজের ঘর থেকে বের হলো আর দেখা মিলল মনির রানীর সাথে। কায়নাত মাথায় কাপড় দিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। নাজরিনের ডাকে থেমে গেল সে। পিছু ফিরে নাজরিনকে দেখে কোমরে হাত দিয়ে বিরক্ত হয়ে বলল, তোমাকে কতবার বলেছি আমাকে পিছু ডাকবে না? নাজরিন এগিয়ে এসে কায়নাতের মাথায় টোকা মেরে বলল, রাগিনী রানী, আমার এত রাগ কোথায় থাকে? হ্যাঁ, আপনি নিশ্চয়ই এখন গ্রাম ঘুরতে যাচ্ছেন।
কায়নাত মুখ বেঁকিয়ে বলল, জানোই যখন, তাহলে জিজ্ঞেস করছো কেন? এত যে গ্রাম ঘোরো, যদি তোমার কেউ চুরি করে নিয়ে যায়? কায়নাত ফিক করে হেসে দিল। পিছু ঘুরে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, কার এত সাহস যে মির্জাবাড়ির মেয়েকে চুরি করে নিয়ে যাবে? বলতে বলতে কায়নাতের পা থেমে গেল। পিছনে ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়তেই কাঁপন ধরল বুকে। শুকনো ঢোকিলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। নাজনীন হাসি খুশি থাকলেও কায়নাতের কথা শুনে চুপসে গেল। সেই কালো দিনগুলোর কথা মনে পড়লো যেন ভয় হয় রাগিনীকে হারিয়ে ফেলার। যদি সেদিন আজগর চৌধুরী ঠিক সময় না পৌঁছাতেন তাহলে কি হতো কে জানে। নাজনীন কায়নাতকে নিয়ে বাড়ির বাইরে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, তা রাগিনী রানী, আপনি এখন কোন সাথীর বাড়ি যাবেন? কায়নাত আর চোখে তাকালো নাজনীনের দিকে। মুচকি হেসে বলল, মাইশার বাড়ি যাব, তারপর তোমাদের পেয়ারা বাগানে গিয়ে গাছে উঠবো। তারপর কি করব জানো? কি করবে? তোমাদের সব গাছ থেকে পেয়ারা পেড়ে সবাইকে বিলিয়ে দেব। নাজনীন অভিনয় করে চিন্তিত ভাব আনলো মুখে। তারপর বলল, রাগিনী রানী, আপনি তো আমার দাদার ব্যবসায় লালবাতি জ্বালিয়েই ছাড়বেন। কায়নাত শব্দ করে হেসে উঠল। নাজনীন তাকালো সেই প্রাণখোলা হাসির পানে। সে নিজেও মুচকি হাসলো। কায়নাত বাড়ির গেট পেরিয়ে অন্য রাস্তা ধরে ঘাড় বাঁকিয়ে বলল, লস হয়ে যাবে বলে ভয় পাচ্ছ? ভয় পেও না, তোমাদের এত বড় বাগান যে পুরো গ্রাম বিলিয়ে দিলেও শেষ হবে না। কায়নাত চলল নিজের গন্তব্যে। নাজনী ঠোঁট কামড়ে হাসলো। উল্টো পথে হাঁটা ধরে আবার পিছু ফিরে চাইল। দেখলো চঞ্চল পাখির মতো উড়ে যাচ্ছে তার মনের রাগিনী রানী। মেয়েটা এত বাচ্চামি করে, মাঝে মধ্যে মনে হয় এই বুকের মাঝে লুকিয়ে রেখে আজীবন পুষে রাখতে। কেউ দেখবে না, নজর দেবে না, আর হারানোর ভয়ও থাকবে না। আজগর চৌধুরীর ফলের ব্যবসা আছে। জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের ফলের বাগান। কায়নাত তার 3 সখীকে নিয়ে চৌধুরী বাড়ির পেছনের পেয়ারে বাগানে এসেছে। মনিয়া ও সুরঞ্জনা হলো ওর ফুফাতো 2 বোন, আর মাইশা হলো স্কুলের বান্ধবী। সুরঞ্জনা কায়নাতকে নিয়ে বাগানের বসার জায়গায় বসে আছে মুখ ভার করে। মনিয়া ও মাইশা পেয়ারা পাড়তে গাছে উঠেছে। সুরঞ্জনা অনেকক্ষণ চুপ থেকে বলল, তুই কি আর মির্জাপুরে ফিরবি না? কায়নাত তাকালো মেয়েটার দিকে। ছোটে এক চিলতে হাসি রেখে বলল, সে সাধ্য আমার আছে। টাকার বিনিময়ে চৌধুরী সাহেব এনেছেন এই বাড়ি। এত লক্ষ লক্ষ টাকা পরিশোধ করার মতো না সাধ্য আছে, আর না মির্জাবাড়ি ফেরার মতো বুক ভর্তি সাহস। মামা এত টাকা ঋণ না করলে আজকে তোর আর মামির জীবন খুব সুন্দর হতো বল। সে আর বলতে, মা তো তাও ভালোই আছে আমাকে রেখে, কিন্তু আমি আশ্রিত হয়ে পড়ে আছি অন্যের ঘরে। চৌধুরী বাড়ির মানুষ কি ভালো নয়? কায়নাত মুচকি হেসে বলল, বাড়ির প্রত্যেকে ভীষণ ভালো। দাদি আর দাদা তো আমাকে চোখে হারায়, আর রইল বাড়ির মেয়েরা, ওরাও ভীষণ ভালো। সুরঞ্জনা মন খারাপ করে বলল, তোর কথা অনেক মনে পড়ে জানিস, বাড়িটা খালি হয়ে আছে তোকে ছাড়া। কায়নাত সুরঞ্জনার গাল টেনে দিয়ে বলল, মন খারাপ করছো কেন? ঢাকা কবে ফিরছো তোমরা? আগামী সপ্তাহে হয়তো চলে যাব। বেশ, আমার সাথে দেখা করে যাবে তো? সুরঞ্জনা কায়নাতকে জড়িয়ে ধরে বলল, পিচ্ছি বোন আমার, আমি যদি পারতাম তাহলে তোকে সাথে করে নিয়ে যেতাম আমার সাথে। মায়ের কথা বড্ড মনে পড়ছে জানো। মাকে কতদিন দেখি না, ছুঁই না, অনুভব করি না, একটু জড়িয়ে ধরি না। আমার ভীষণ কষ্ট হয়। মনে হয় মায়ের শরীর ঘেঁষে শুয়ে থাকতে। মায়ের কবর কোথায় সেটাও তো আমি জানি না। সুরঞ্জনা সোজা হয়ে বসলো। সে নিজেও জানে না মামির কবর কোথায়। দীর্ঘশ্বাস ফেলল সে। মনিয়া ও মাইশা গাছ থেকে নেমে কায়নাতদের কাছে এসে বসলো। ওরা আসলেই কায়নাতের ওড়না খুলে কোমরে বেঁধে ফেলল শক্ত করে। কোন গাছে উঠবে ভাবতে ভাবতে একটা মাঝারি সাইজের গাছে উঠে পড়ল। সুরঞ্জনাদের থেকে বেশ কিছুটা দূরে চলে এসেছে সে। বেছে বেছে কয়েকটা পেয়ারা পেরে ওড়নায় বাঁধলো। আরেকটা বড় দেখে পেয়ারা পেরে কামড় দিয়ে যেই না নিচে তাকালো অমনি চমকে উঠল ভয়ে। গাছের নিচে দাঁড়িয়ে আছে আইমান, আদাল, অর্ণ ও হাসান ভাই।
হাসান ভাই ও অর্ণ সিগারেট খাচ্ছে পাশাপাশি দাঁড়িয়ে। কায়নাত খুব সাবধানে কোমর থেকে ওড়না খুলে নিজের শরীরে জড়িয়ে নিল। পেয়ারাগুলো ওড়নায় চোপলা করে বেঁধে একটু নিচে নেমে এলো। আশেপাশে চোখ বুলিয়ে দেখলো সুরঞ্জনাদের থেকে সে অনেক দূরে, ওদের নজরে আসছে না। স্বস্তির নিঃশ্বাস ফেলল কায়নাত। এই বাগানে এসেছে, এটা যদি হাসান ভাই জানে তাহলে নিশ্চয়ই দাদির কানে এই কথা চলে যাবে, আর যদি দাদি জানে তাহলে দাদার কানে যাবে, আর যদি দাদা জানে তাহলে বাড়ি থেকেই আর বের হতে পারবে না। শুকনো ঢোক গেল কায়নাত। আদাল গাছের সাথে হেলান দিয়ে দাঁড়াতে গাছটা দুলে উঠল। কায়নাতের হাত থেকে সবগুলো পেয়ারা এক একটা করে নিচে পড়ে গেল, সাথে মুখ থেকে বেরিয়ে এলো হালকা শব্দ। সবগুলো পেয়ারা আদালের মাথায় পড়েছে। নিচে সবাই চমকিত দৃষ্টিতে তাকায়। কায়নাত ওড়না দিয়ে মুখ ঢেকে ফেলেছে। আদাল মাথায় হাত বুলিয়ে বলল,